অরিত্রিকার মন খারাপ করে নিজ রুমে ব্যালকনিতে বসে আছে। শূন্য দৃষ্টিতে অন্ধকারচ্ছন্ন আকাশে তাকিয়ে আছে সে। মন খারাপের কারণ হলো সারহান রাতে কেন যে ওই রকচাটা মানুষটার রুমে গিয়েছিল। নিষাদের কথা বলা উচিত হয়নি। ওই নিষাদের কথা নিয়েই তো অপমান করেছে। সে ভেবে পায় না তার আর এই রকচাটা মানুষটা এত কিসের শত্রুতা। সবসময় মুখ গম্ভীর করে রাখে। আচ্ছা, রায়হান ভাই কি হাসতে জানে না? কবে যে হেসেছে তাও তার মনে নেই। কবে যে একটু ভালো করে কথা বলেছে তাও মনে পড়ছে না। মাঝে মাঝে এসব ভেবে খুব মন খারাপ হয় অরিত্রিকার। একটু ভালো করে কথা বললে কি এমন হয়? সে কি খুব খারাপ মেয়ে নাকি? তার মনে পড়ে যখন সারহাম আগে ভার্সিটি হলে থাকতো। ভার্সিটি থেকে বাড়ির কাছে হলে হলে তেমন বাড়িতে থাকতো না। আসলেও দুই একদিন থেকে চলে গেছে। সারহান এখন বাড়ি আসতো অরিত্রিকার খেয়াল করতো না। কখনো সে হয়তো স্কুলে থাকতো, নয়তো কলেজে। সারহানের সাথে তেমন একটা কথাও হতো না। অরিত্রিকার মনে হতো তাকে এগিয়ে চলছে, সরাসরি চোখাচোখি হলো, যে যার মতো পাশ কাটিয়ে চলে এসেছে। পড়াশোনার পাট চুকিয়ে ১ বছর ধরে সারহান এই বাড়িতে থাকছে। এখন থেকে রাজনীতির সাথে যুক্ত হয়েছে। এই ১ বছরে সারহান তাকে শাসন করেছে, খুব কম সময় ভালোভাবে কথা বলেছে। আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসিটা কি আমি, আমার না বলা কথার ভাঁজে তোমার গানে কত সুর ভাসে। তোমায় নিয়ে আমার লেখা গান, অযথা কত স্বপ্ন বোনায় আমি। সুদূর মেয়েলি কণ্ঠস্বর গান সারহানের কর্ণকুহরে প্রবেশ করছে অনেকক্ষণ ধরে। সারহান নিজ রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে জরুরি কথা বলছিল। এমন সময় সুরেলা গলায় কারো গান শুনে কিছুটা কৌতূহল হয় সে। কথা বলা শেষ করে আশেপাশে তাকায়। তার এই কণ্ঠস্বর ভীষণ চেনা, তবুও বুঝতে পারছে না কে গান গাইছে। তার রুমের ব্যালকনি থেকে কিছুটা দূরে আরেকটা ব্যালকনি দৃশ্যমান। সেখান থেকে ভেসে আসছে গান। গানে মিশে আছে অভিযোগ, বিষাদের সুর। ব্যালকনিতে মেয়েলি অববায় অস্পষ্ট বোঝা যাচ্ছে। ওটা অরিত্রিকার রুমের ব্যালকনি। তবে কি অরিত্রিকা গান গাইছে? সে আরো মনোযোগী হয়ে গানটা শুনতে লাগলো। সে বুঝলো এটা অরিত্রিকার কণ্ঠস্বর। তবে কি অরিত্রিকার মন খারাপ? এর মাঝে গান থেমে গেছে, তবু অরিত্রিকা ওখানে বসে আছে। মন খারাপ করে আছিস কেন? আর কাকে নিয়ে গানের মাঝে অভিযোগ জানাচ্ছিস? সারহানের কণ্ঠস্বর শীতল। অরিত্রিকা সারহানের শীতল কণ্ঠস্বর শুনতে কিঞ্চিত চমকালো। সেই অশ্রুসিক্ত চোখে হাতে উল্টো দিকে মুছে পাশে ব্যালকনিতে তাকালো। তাকিয়ে দেখলো সারহান দাঁড়িয়ে আছে, তবে লাইট অফ থাকায় অবব্যয় বোঝা যাচ্ছে না তেমন। অরিত্রিকা মলিন হেসে উত্তর দিল, কাকে নিয়ে অভিযোগ করব? আমার তো অভিযোগ করার মানুষ নেই, আর না আছে অভিযোগ শোনার মানুষ। মন খারাপ ছিল, তাই ভাবলাম গান গেয়ে একটু নিজের মনটা হালকা করে নিই। বড় হয়ে গেছিস তো, এখন আর কাউকে মন খারাপের কারণ বলতে ইচ্ছে করে না। সারহান অরিত্রিকার মুখে বড়দের মতো কথার ধরন দেখে বেশ অনেকটাই অবাক হলো। যে মেয়ে আজও তার রুমে গিয়ে উদ্ভট পাগলামি করলো, সে এই অল্প সময়ে ম্যাচিউর হয়ে গেল। সারহান একটু ভেবে শান্ত কণ্ঠে বলল, আমি বকেছি বলে মন খারাপ করেছিস? অরিত্রিকা মিথ্যা বলো, আপনি তো আমায় প্রায় সময় বকেন। আমি কি কখনো মন খারাপ করে থেকেছি? করিনি। আজ কেন করব বলুন তো? সারহান বুঝলো অরিত্রিকা তাকে কিছু বলবে না। সে আর জোর করে জানতে চাইল না। তপ্ত শ্বাস ফেলে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। রাত জাগলে শরীর খারাপ করবে। অরিত্রিকা বিমর্ষ গলায় একটু হেসে বলল, আপনি সব সময় আমার ভালোর জন্য বকেছেন, তবুও কেন যেন আপনার আচরণে মন খারাপ হয়। আপনি কি জানেন, অনেকদিন পর আপনি স্বাভাবিক শান্তভাবে কথা বলছেন আমার সাথে। বহুদিন পর। এভাবেই সবসময় বললেই তো পারেন। সারান অরিত্রিকার কথা শুনে বিস্মিত হলো। এ মেয়ে এটাও মনে রাখে সে কবে শান্তভাবে কথা বলছে। আগে কখনো তো আর শাসন বারণ নিয়ে কখনোই কথা বলেনি, তবে আজ করেছে। কেন?
যেন গোলমেলে লাগছে তার কাছে। অরিত্রিকা ইতিমধ্যে তার রুমে চলে গেছে। সারহান ব্যালকনি থেকে চোখ ফিরিয়ে নিল, দৃষ্টি তার বাহিরে অনামিষাময় পরিবেশের দিকে। আজ রাতটা খুবই অন্ধকারচ্ছন্ন। সারহান পার্টি অফিসে বসে কিছু রাজনৈতিক নেতাদের তথ্য সম্পর্কে অবগত হচ্ছে। রাজনীতিতে কাউকে কখনো বিশ্বাস করতে নেই। কে কখন পিঠ পিছে ছুরি চালিয়ে দেয় তা বলা যায় না। কয়েক মাস পর ইলেকশন আছে। একজন গণ্যমান্য এমপি হয়ে সে কাজ করছে। সেই এমপি হলো রাজশাহী একের এমপির নাম মোহাম্মদ আজাদ শেখ। নামটি কাল্পনিক। সারহান ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত। রাজশাহী ভার্সিটিতে পড়াশোনা চলাকালীন সময়ে ছাত্র রাজনীতিতে তার অবাধ বিচরণ ছিল, আর এখনো আছে। তার চাচা বাবা রাজনীতিতে যুক্ত আছে, তবে সারহান তাদের থেকেও এক ধাপ এগিয়ে আছে। সারহান সাথে দুজন দেখা করতে এসেছে। আবিরের কণ্ঠস্বর শুনে সারহান দরজার দিকে তাকালো। সেই ইশারা আবিরকে ভেতরে আসতে বলল। আবির সারহানের ইশারা করে দেখে ভিতরে প্রবেশ করলো। সারহান জানতে চাইল কে এসেছে। আবির গা এলিয়ে চেয়ারে বসে বলল, তোর বোনেরা এসেছে। সারহান ভ্রুকুচকে কুঁচকে গেল। সে বলল, কোন বোন? আমার কোনো বোন নেই, তুই জানিস না? আবির ঠোঁট এলিয়ে হেসে বলল, তোর চাচাতো বোন আর ফুফাতো বোনের কথা বলছি। কথাটা শুনে সারহানের স্বাভাবিক মুখশ্রী গম্ভীর হয়ে গেল। সে গাম্ভীর্য ভাব নিয়ে বলল, ভিতরে আসতে বল ওদের। ওনাকে আর যেতে হবে না, আপনারা এসে পড়েছেন। কথাটি বলতে বলতে অফিসে ঢুকলো ইশরা, সাথে অরিত্রিকাও আছে। তারা অনেকটা হাঁপিয়ে গেছে। দুপুরে এই কাঠফাটা রোদে বেরিয়ে মস্ত বড় ভুল করেছে দুজনে। সারহান আকাশি রঙের থ্রি-পিস পরিহিত অরিত্রিকার দিকে তাকালো। ফর্সা মুখশ্রী লাল হয়ে গেছে, ঘামাত্মক হয়ে আছে পুরো মুখ। দেখে অসুস্থ মনে হচ্ছে। সে তাই বলল, এই অসময়ে তোরা কোথায় গিয়েছিলি? আর অরিত্রিকার কিছু হয়েছে? ইশরা অরিত্রিকাকে একটি চেয়ারে বসিয়ে দিল। সে দুহাতে মাথা ধরে মুখশ্রী নিচু করে রইল। ইশরা ব্যস্ত ভঙ্গিতে বলল, ভাইয়া বলছি, আগে আপনি ঠান্ডা পানির ব্যবস্থা করুন, অরিত্রিকার মাথা ঘুরছে। সারহান কথাটা শুনে চেয়ার থেকে দাঁড়িয়ে বলল, ব্যতিব্যস্ত ভঙ্গিতে টেবিলে থাকা গ্লাসটি নিয়ে অরিত্রিকার সামনে দাঁড়ালো। তারপর বলল, এই নে পানি। তারপর আরিফকে উদ্দেশ্য করে বলল, খাবারের ব্যবস্থা কর। দুপুরে হয়তো না খেয়ে বেরিয়েছে, তাই গরমে অসুস্থ হয়ে পড়েছে। আরিফ সারহানের কথা শুনে চেয়ার থেকে দাঁড়িয়ে বলল, এখানে নিয়ে আসবো? হুম। ইশরা সংবাদপত্র দিয়ে অরিত্রিকায় বাতাস দিতে লাগলো। অরিত্রিকা দুর্বল চিত্রে হাত বাড়ালো সারহানের হাতের থেকে পানি নেওয়ার জন্য। তার হাতে এখনো কাঁপছে। সারহান অরিত্রিকার হাত কাঁপতে দেখে শান্ত স্বরে বলল, আমি খাইয়ে দিচ্ছি। অরিত্রিকা হাত নামিয়ে দুর্বল চোখে সারহানের দিকে তাকালো। সারহান অরিত্রিকার সামনে পানির গ্লাস ধরে ইশারা করলো খাওয়ার জন্য। অরিত্রিকা ভদ্রমেয়ের মতো ইশারা অনুসরণ করে গ্লাসে চুমুক দিল। পানি খাওয়ার মতোই গ্লাস থেকে মুখ সরিয়ে নিল অরিত্রিকা। সারহান হাতে থাকা গ্লাসটি টেবিলে রাখলো। এসি রিমোট নিয়ে পাওয়ার বাড়িয়ে দিয়ে বলল, এখন ভালো লাগছে? অরিত্রিকা সারহানের কথা শুনে শুধু মাথা দুলিয়ে হ্যাঁ বলল শুধু। ইশরা অরিত্রিকার পাশে চেয়ার নিয়ে বসলো। এর মাঝে কেটে গেল কিছুক্ষণ। সারহান চেয়ারে বসে অরিত্রিকার দিকে তাকিয়ে বলল, এই দুপুরবেলা কোথায় গিয়েছিলি? নিশ্চয় না খেয়ে বেরিয়েসনি। সময় দেখছি 3টা বেজে গেছে। বাইরে এত রোদ, আবার না সময় মতো না খেলে অসুস্থ হয়ে যাস। এত কেয়ারলেস কেন তুই? ইশরা একটু ঘাবড়ে গেল। এখন আবার বকবে না? অরিত্রিকা মাথা উঁচিয়ে সারহানের দিকে তাকালো, ঠোঁট ভিজিয়ে বলল, আমার 11টার দিকে বেরিয়েছিলাম, জানতাম না এতটা দেরি হয়ে যাবে। সকাল থেকে শরীর খারাপ লাগছিল, আম্মু জোর করে পাঠিয়েছিল, তাই আসতে হলো। আপনার পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, মাথা ঘুরছিল, তাই জন্য এসেছি, না হলে আসতাম না। তাদের কথোপকথনের মাঝে আরিফ খাবার নিয়ে হাজির হলো। আরিফ সারহানকে উদ্দেশ্য করে বলল, খাবার কই রাখবো? টি টেবিলে রাখ। আরিফ খাবারগুলো টি টেবিলে রাখলো। রেগে সারহানকে বলল,
আজাদ সাহেব তো সাথে দেখা করতে চাইছে এই মুহূর্তে, হয়তো কোনো ঝামেলা হয়েছে। মজনুকে গাড়ি বের করতে বল, আমি আসছি। ঠিক আছে বলেই আরিফ চলে গেল। সারহান অরিত্রীকে তাকিয়ে ইশরাকে বলল, টেবিলে খাবার আছে, অরিত্রীকে খাইয়ে দে। আমি আরিফকে বলে দিচ্ছি তোদের গাড়িতে করে পৌঁছে দিবে। সারহান উঠে কিছু কাগজপত্র গুছিয়ে নিতে লাগলো। অরিত্রিকা সারহানের দিকে তাকিয়ে দুর্বল চিত্রে বলল, আপনি দুপুরে খেয়েছেন? সারহান ব্যস্ত ভঙ্গিতে কাগজপত্র গুছাতে গুছাতে বলল, না, খাওয়ার সময় পাইনি। খাবার খেয়ে যান, আপনার তো কোনো খাবারের টাইম ঠিক নাই। সারহান পাঞ্জাবি পকেটে ফোন পুরে কাগজপত্র হাতে নিয়ে অরিত্রিকার সামনে এসে দাঁড়ালো। তারপর ভরাট কণ্ঠে বলল, আমার সময় নেই, আমার এমপি মহোদয়ের সাথে মিটিং আছে, যেতে হবে। অরিত্রিকা মিয়ে যাওয়া কণ্ঠে বলল, অল্প খেয়ে যান। সারহান নিবৃত্ত দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকিয়ে বলল, পরে খেয়ে নিব, সময় নেই। অরিত্রিকা বলল, আপনি যেহেতু চলে যাচ্ছেন, আমরা থেকে কি করব? আমরাও চলে যাব, গাড়ির ব্যবস্থা করে দিন আমাদের। সারহান ভুরু কুঁচকে গেল। সে সন্দিহানী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই না একটু আগেই অসুস্থ ছিলি, এখন তো অসুস্থ ঠিক হয়ে গেছে? আমি এখন ঠিক আছি, আমার বাসায় যাওয়া ব্যবস্থা করে দিন। সারহান কিছু একটা ভেবে বলল, চল আমার সাথে, তোদের বাসায় রেখে তারপর যাব। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। নিশাত হসপিটালে বেডে শুয়ে আছে। তার হাত পা ব্যান্ডেজ মোড়ানো, কলারেও ব্যান্ডেজ করা। শরীরের কিছু অংশ কালশিটে পড়ে গেছে। নিশাদের কেবিনে ফাঁকা, তার বাবা মা ডাক্তার সাথে কথা বলতে গেছেন। দরজায় খট করে আওয়াজ হতেই নিশাদ দরজার দিকে তাকালো। তখনই দরজা খুলে প্রবেশ করলো তার অপরিচিত মুখের মানুষটি। দেখা মাত্রই মুখশ্রীকে কঠিন বর্ণ ধারণ করলো নিশাদ। পরিচিত মুখের মানুষটি প্রবেশ করলো কেবিনে, তার মুখে ফিচকে হাসির রেখা। নিশাত অগ্নিদৃষ্টির মানুষটির দিকে তাকিয়ে বলল, তুই এখানে কেন এসেছিস? মানুষটি হাসলো, হেসে এগিয়ে আসতে আসতে বলল, তুই মা খেয়ে হসপিটালে অ্যাডমিট আর আমি আসবো না? আমি তো তোর বিপদের সময় সব সময় পাশে থাকি, তাই এবারে পাশে থাকার জন্য এসেছি। আমার সাথে মশকরা করছিস? আরে না, তোর সাথে কি আমার বন্ধুত্ব সম্পর্ক? আমি আর তুই তো চিরশত্রু। আমার এই অবস্থার জন্য হাত নাই তো? সারহান চেয়ার টেনে আয়েশি ভঙ্গিতে বসে মুখশ্রী শক্ত করে বলল, একদম ঠিক, আমি তোর এই অবস্থা করেছি, এরপরে বার আমার নজরে কথা বলার অবস্থাও থাকবি না। সারহান নিজ রুমে ডিভানে বসে ল্যাপটপ কিছু কাজ করছে। সন্ধ্যার পর থেকে এতক্ষণ একটানা কাজ করে যাচ্ছে সে। সামনে ইলেকশন, কাজের চাপটা একটু বেশি। ঘাড়টা কেমন ধরে আছে, ঘাড়ের একপাশে টনটনে ব্যথা অনুভব হচ্ছে তার। এই মুহূর্তে এক কাপ কফি হলে মন্দ হয় না। সে ল্যাপটপ বন্ধ করে দেওয়ালে টানানো ঘড়ির দিকে তাকালো। ঘড়িটা 10:05। সারহানের ক্লান্ত শরীর, সারাদিন চারদিকে দৌড়াদৌড়ি করতে করতে কখন সময় পার হয়ে যায় বুঝতে পারেনি সে। তার ওপর আরেক ঝামেলা নিঃশ্বাস, এটাই এখন তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই দিন আরেকটু মারা উচিত ছিল, এখনো যেন মনে ভরছে না। সারহান আসবো। আজমল সাহেবের কণ্ঠস্বর শুনে সারহানের ডিভান থেকে দাঁড়িয়ে বলল, আসুন চাচা। আজমল সাহেব সারহানের রুমে ঢুকলেন গম্ভীর মুখে। সারহান তা পরখ করল, হয়তো কোনো বড় ঝামেলা বেঁধেছে, সে কারণে এসেছে। সারহান আজমল সাহেবকে বলল, চাচা বসুন। আজমল সাহেব বলল, আমি বসতে আসিনি, তোমার সাথে জরুরি কথা ছিল। সারহান আজমল সাহেবের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বলল, জি বলুন। আজমল সাহেব চোখে চশমা গেলে গম্ভীর মুখে জানতে চাইল, তুমি নিশাদকে মেরেছ? সারহান নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, হ্যাঁ মেরেছি। তোমার থেকে এমনটা আশা করিনি। তুমি হয়তো ভুলে গেছো, অরিত্রিকার সাথে নিশাদের বিয়ের কথা চলছে। বিয়েটা সেই দিন হতো, কিন্তু তুমি মাঝপথে নিশাদের গাড়ি আটকে কয়েকজনকে দিয়ে পিটিয়েছ। এটা কি ধরনের অসভ্যতা? আমাদের একটা রেপুটেশন আছে, তা তুমি নিশাদের কাছে শেষ করে দিয়েছ। ভেবেছ এসব কারণে যদি বিয়েটা না হয় কি হবে? সাফরানের মাঝে কোনো হেলদোল নেই। সে দায়সারা ভঙ্গিতে বলল, আপনি তো আমায় ভালো করে চিনেন।
কোনো কারণ ছাড়া তো তাকে মারিনি। কারণ ছিল বলে মেরেছি। এই কারণটা আপনাকে পরে বলবো, এখন সময় আসেনি। আর অরিত্রিকা তো বিয়ে হয়ে যায়নি, ও নিশাতের থেকে ভালো ছেলে আছে, খুঁজে দেখুন। এখন আমার মনে হচ্ছে অরিত্রিকা যেহেতু বিয়েটা করতে চায় না, এখন বিয়ে না দেওয়াই উচিত। পড়ালেখা করতে থাকুক, 18 বছর চলছে, সংসারের বুদ্ধি তার মাঝে আসেনি, সবসময় বাচ্চামো করে। আজমল সাহেব কিছুটা সময় নিশ্চুপ থেকে বলল, ভেবে দেখব। আজমল সাহেব তার এই মুহূর্তে দেরি না করে প্রস্থান করলেন। সারহান জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। সে ভেবে পায় না তার চাচা একজন শিক্ষিত মানুষ হয়ে অবুঝের মতো রাগ করে মেয়ে বিয়ে দেয়। এসব ভাবতে সে হাসল খানিকটা। সবকিছুই এত সহজে হয়ে গেল। গেম খেলার মজা কেউ পাবে না। অরিত্রিকার হাতে ফোন নিয়ে বসে আছে, তার মেজাজ বিগড়ে আছে। এদিকে তিশা বারবার কল করে যাচ্ছে। এতেই বিরক্ত অরিত্রিকা। ফোন তুলেই শুরু হয়ে যাবে সারহানের গুণগান। সে ভেবে পায় না অন্যরা এত গুণগান করে, কিন্তু সারহানের কোনো গুণ তার চোখে পড়ে না। তার কাছে মনে হয় শুধু সুদর্শন আর গম্ভীর মানব, যার মধ্যে কোনো ফিলিংস নেই, যন্ত্র মানব একটা। ঈশা নবনীতার পাশে বসে চিপস খাচ্ছে আর অরিত্রিকার কাণ্ড দেখছে। ঈশা একটু টুকরো চিপস মুখে পুরে বলল, আমার খুব ভয় করছে। অরিত্রিকা ভুরু কুঁচকে বলল, কেন? ঈশা কিছুটা এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, ভুলে গেছিস আজ তোর ওই না হওয়া বরকে যে হাসপাতালে দেখতে গিয়েছিলিস? এটা যদি সারহান ভাই জানতে পারে তো কি হবে বুঝতে পারছিস? সাথে আমাকেও। অরিত্রিকার কথাটা শুনে মুখ বাঁকালো, তারপর বলল, আমি কি ওনাকে ভয় পাই নাকি? ঈশা শুনে বিদ্রুপ করে হেসে বলল, সারহান ভাইয়ের সামনে গেলে তোর বেস্টির সাহস দেখে আমি অবাক হচ্ছি। সারহান ভাইয়ের চিঠি দিলি, আবার ওনার খবর নেওয়ার জন্য বারবার কল করে যাচ্ছে। একেই বলে ভালোবাসা। অরিত্রিকা কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই কিন্তু বেশি করছিস। আরো কিছু ইশরাকে বলবে এমন সময় আবারও কল এলো অরিত্রিকার ফোনে। অরিত্রিকার মেজাজ এবার তুঙ্গে, নাম্বারটাও অচেনা। তার মানে নাম্বার বদলে কল দিয়েছে তিশা। সে খিচে যাওয়া মেজাজ নিয়ে কল ধরে বলল, তোকে বলছি না আমায় কল দিবি না, তাও কল কেন দিচ্ছিস? এখন আবার সারহান ভাইয়ের খবর নিতে শুরু করিস না। সন্ধ্যা থেকে সারহান ভাই করে মাথা পাগল বানিয়ে দিচ্ছিস। কি আছে ওই সারহান ভাইয়ের মধ্যে? হ্যাঁ, শুধু দেখতে সুন্দর তাই এমন করে উপরে পরে লেগেছিস। তোর নজর লেগেই সারহান ভাই পেট খারাপ হবে। আমার কথা মিলিয়ে নিস। এই চুপ করে আছিস কেন? কথা বল। তোর কথা শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে? থাকলে বলে ফেল। অরিত্রিকা সারহানের কণ্ঠস্বর শুনে হতবিহ্বল হয়ে গেল। সে ফোনটা কান থেকে সরিয়ে সামনে উঁচিয়ে তুলে দেখল অচেনা নাম্বার। তার মানে এটা সারহান ভাইয়ের নাম্বার। অরিত্রিকা ভয়ে গলা শুকিয়ে গেল। এবার তার কি হবে? ঈশা অরিত্রিকাকে ঠাই হয়ে বসে থাকতে দেখে গুঁতো দিয়ে বলল, কি রে, কই হারালি? অরিত্রিকা অন্যমনস্ক ভাব নিয়ে উঠল, সারহান ভাই হারিয়ে গেছি। ঈশা মুখে চিপস দিয়ে এই কথা শুনে খুক খুক করে কেসে উঠল। তার চোখে বড় বড় হয়ে গেল। এসব কি করলো অরিত্রিকা? সে কি ভুল শুনেছে? ঈশা অবাক হয়ে বলল, এই তোর মাথায় গেছে কি বলছিস তুই? অরিত্রিকা নড়েচড়ে বসলো, ভাবলো সে ঈশাকে কি বলছে। সে জিভ কেটে কাঁদো কাঁদো স্বরে বলল, আরে সারহান ভাই কল করেছে আর আমি ওনাকে তিশা ভেবে উল্টোপাল্টো কথা শুনিয়েছি। এখন আমার কি হবে বোন? ঈশা সারহানের কথা শুনে মেকি হেসে বলল, কি আর হবে, তুই গালে 4টা থাপ্পড় খাবি। কেন কল করেছে দেখ না, হলে আরো 2টা বেশিও খাইতে পারিস। অরিত্রিকা করুণ চোখে তাকালো ঈশার দিকে। ঈশা করল কথা বলার জন্য। অরিত্রিকা ঢোক গিলে ফোনটা কানে ধরতে ভেসে আসলো সারহানের বাজখাই আওয়াজ। এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছিস না কেন? আমি শুনতে পাইনি? 5 মিনিটের মধ্যে দেখা করবি আমার সাথে। কথাটা বলে কল কেটে দিল সারহান। অরিত্রিকার ফোন হাতে নিয়েই অসহায়ের মতো বসে রইল। শাহাদাত
অরিত্রিকার রুমে এসে ইশরাকে মিটিমিটি করে হাসতে দেখলো। তার পাশে অরিত্রিকা থমথমে মুখে বসে আছে। সাদাত ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, এই অরিত্রিকা, তোর কি হয়েছে? মুখ গোমড়া করে বসে আছিস কেন? মুখ গোমড়া করে বলল, তোর এই বজ্জাত ভাইয়ের জন্য। আজ আবার আমায় অপমান করার জন্য ডেকেছে। আমার কপালটাই ফাটা বাস, তা না হলে এত অপমান হতাম? সাদাত শুনে দাঁত কেলিয়ে হেসে বলল, এই সব বলিস না, ভাই শুনলে ও নিশাদের সাথে বিয়ে দিয়ে এখান থেকে তাড়াবে তোকে। তোর ভাইয়ের কাজই তো এমন। আমি বলে দিলাম, তোর ভাইয়ের কপালে বউ জুটবে না। বিয়ে করলেও কয়েক দিনের মধ্যে বউ পালাবে জানালা দিয়ে। আমার কপালে বউ জুটবে কি জুটবে না তোকে মতামত জানাতে বলছি। কারো গম্ভীর কণ্ঠস্বর শুনে অরিত্রিকা, ইশরা আর সাদাত দরজার দিকে তাকালো। তাকাতেই দেখলো কালো ট্রাউজার আর কালো টি-শার্ট পরিহিত শাহরানকে। বুকে হাত গুজে তাদের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। তিনজনে ভূত দেখার মতো চমকে উঠল। অরিত্রিকার মনে পড়ল কে যেন বলছিল, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ। অরিত্রিকা, এবার তোর কি হবে? কেউ বাঁচাতে পারবে না এই রকচাটা মানুষটি থেকে। কাঁচুমাচু ভঙ্গিতে তিনজনকে তাকিয়ে থাকতে দেখে সারহান এগিয়ে আসলো। সারহান ইশরা আর সাদাতকে উদ্দেশ্য করে বলল, অরিত্রিকার সাথে কিছু কথা আছে, তোরা দুজন একটু বাহিরে যা। সাদাত যেন হাঁপ ছেড়ে বাঁচল কোনোমতে। সে কেবলা হাসি দিয়ে বলল, ঠিক আছে ভাই, এই ঈশা চল। ইশরা তড়িঘড়ি করে সাদাতের পিছু পিছু রুম থেকে বেরিয়ে গেল। অরিত্রিকা ভয়ে রক্ত শীতল হয়ে গেছে। সে চোরা চোখে সারহানকে দেখে বোঝার চেষ্টা করেছে রেগে আছে কিনা। সারহান অরিত্রিকার পড়ার চেয়ার টেনে সামনাসামনি দ্রুত রেখে বসলো। অরিত্রিকা কিছুটা পিছিয়ে বিছানায় উঠে বসলো। সারহান শান্ত কণ্ঠে শুধালো, তোকে আমার সাথে দেখা করতে বলেছিলাম, যাসনি কেন? অরিত্রিকা অন্তত আত্মকেঁপে উঠল। সে ভীতপ্রস্ত হয়ে বলল, যাচ্ছিলাম তো, তার আগে আপনি এসে গেছেন। সারহান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সে বলল, আমি যা জানতে চাই সবকিছুর উত্তর দিবি, ঠিক আছে? সারহান জিজ্ঞেস করল, নিশাদকে দেখতে হাসপাতালে কেন গিয়েছিলি? অরিত্রিকা তো এইবার শেষ। সামনে মনে হচ্ছে জম বসে আছে তার। সে কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি যেতে চাইনি, আম্মু জোর করে পাঠিয়েছিল। আমি যে ওনার সাথে একটা কথা বলিনি, চুপচাপ দাঁড়িয়েছিলাম। সারহান নিজেকে শান্ত করে বলল, আমি চাই না নিশার সাথে তোর বিয়ে হোক, এটা জেনে রাখ। চাচা তো নিশাদের সাথে তোর বিয়ে দিবে না, তাই ওর আশেপাশে যেন তোকে আর না দেখি। এটা লাস্ট ওয়ার্নিং দিলাম তোকে। অরিত্রিকা সারহানের দিকে পিঠ পিটিয়ে চাইল। তার কথাটা শুনে বিশ্বাস হচ্ছে না। ওই বেয়াদব ছেলের সাথে বিয়ে হবে না শুনে মনে মনে সে অনেক খুশিতে খুশিতে দুই একটা লাইন হিরো আলমের গান গাইল। মন্দ হয় না, তবে এখন গাওয়া যাবে না, গাইলে অপমান করবে। সে খুশি হয়ে বলল, ধন্যবাদ সারহান ভাই, এতদিন আপনি আমার মাথা থেকে ওই নিশাদের নামে প্রেতের আত্মাকে নামালেন। বাপরে, জানেন কি লুচু ওই ছেলে? হাসপাতালে ঢ্যাপঢ্যাপ করে তাকিয়েছিল। আমি মুখ ভেঙচিতে অন্যদিকে তাকিয়েছিলাম। এ খুশি আপনাকে দোয়া করে দিলাম, আপনার বউ যেন জানালা দিয়ে না পালায়, আপনার সাথে যেন সুখে থাকে। সারহান বিরক্ত প্রকাশ করে বলল, ইডিয়েট। সারহানের কথা শুনে অরিত্রিকা হাসি খুশি মুখটা চুপসে গেল। সে ভুলে গিয়েছিল সামনে আস্ত এক বদলোক বসে আছে। এত ন্যাকামি কি করে করিস? মেয়েরা ন্যাকামি করে, জানেন না? আপনি জানবেন বা কি করে? আপনি তো ছেলে। সারহান রুষ্ট হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার এখন মাথা খারাপ করার ইচ্ছে নেই। এখানে থাকলে নিশ্চয় তার মাথা খারাপ হয়ে যেতে পারে। সারহান রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমার বউ নিয়ে তোর না ভাবলেও চলবে। আমি যাকে বিয়ে করবো সে অন্তত তোর মতো মাথা মোটা হবে না। অরিত্রিকা রুদ্ধ হয়ে তাকালো সারহানের দিকে। সারহান রুমের বাইরে পদার্পণ করছে। সবসময় অপমান, সে বলে অপমান সহ্য করছে। এমন অপমান বউকে করলে দুদিনও টিকবে না। অরিত্রিকা এই নিয়ে আর ভাবল না। সে তো খুশি বিয়েটা হবে না। এবার তো গান গাইয়া যা।
অরিত্রিকা গলা ছেড়ে গাইতে লাগলো, ও বেবি কাম কাম টু মি। নয়ন তালুকদার হসপিটালে কেবিনে বসে আছে, রাগে ফুঁসছে তিনি। নিশাদ আধশোয়া হয়ে বসে আছে, তার মুখ থতমতে। সে মনে মনে অনেক চিন্তিত। নয়ন তালুকদার ক্ষুব্ধ হয়ে বললেন, এই সারহান তো কেবিনে ঢুকে কি দিয়ে গেল, আর তুমি কিছু করতে পারলে না? কেবিনে কেউ ছিল না তাই কিছু বলতে পারেনি। ওই ছেলেকে বিশ্বাস নেই, যদি ফোন দিত। নয়ন তালুকদার বিরক্ত হলো এমন কথা শুনে। তিনি বললেন, সারহান তোমার পাবলিক প্লেসে কুত্তা মারলো, তাও নিজেকে বাঁচাতে পারোনি। আমি ভেবে পাচ্ছি না ওই চৌধুরী বাড়ির মেয়েকে কেন তোমায় বিয়ে করতে হবে। মেয়ের কি অভাব পড়েছে? নিশাদ গা গুলিয়ে হাসলো, তারপর চোখ মুখ শক্ত করে বলল, তুমিও না মামু? এটা ভেবে রাখো, আমি কখনোই কোনো কাঁচা কাজ করি না। এবার প্ল্যান মতোই এগিয়েছিলাম, কিন্তু সারহান সবকিছু পানি ঢেলে দিল। আমার মনে হচ্ছে সারহান আমার পরিকল্পনা জেনে গেছে।